স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ফ্যামিলি। চলে এসেছি সেলের 5th নাম্বার লেকচারে। তো প্রিভিয়াস লেকচারে আমরা সেল মেমব্রেন সম্পর্কে পড়েছিলাম এবং এই সেল মেমব্রেনের ভেতরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, তাই তো? এই সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর সেল অর্গানেলিজ বা কোষাঙ্গাণু দেখতে পাওয়া যায়। তো তার মধ্যেই একটা ইম্পর্টেন্ট কোষাঙ্গাণু কিন্তু আজকে আমাদের টপিক, কি না মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কাকে বলা হয়? অবশ্যই এটা এক ধরনের কোষ অঙ্গাণু। কি হয়ে থাকে এই কোষ অঙ্গাণু? তোমরা অবশ্যই আগে পড়েছো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। কেন বলা হয়? কারণ কোষের প্রয়োজনীয় শক্তি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় তাহলে বলি। আমাদের যে শ্বসন প্রক্রিয়া হয়ে থাকে বা রেসপিরেশন, এই রেসপিরেশনের দুটো পার্ট রয়েছে। এক হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ক্রেবস চক্র। এই যে প্রান্তীয় শ্বসন অর্থাৎ শ্বসনের শেষ পর্যায়ে ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? ক্রেবস চক্র সম্পন্ন হয় এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এবং ক্রেবস চক্র সম্পন্ন হওয়ার পর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস সিস্টেম বলে একটা ঘটনা ঘটে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। তো যেহেতু এখানে শক্তি হিসাবে প্রচুর এটিপি তৈরি হয় শ্বসনের শেষ পর্যায়ে, তো এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা কাকে বলবো? এটা কোষের একটা কোষ অঙ্গাণু, ঠিক আছে? এর মধ্যে কোষের প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। এবং এটা দেখতে কেমন? এটা অনেক সময় একটু গোলাকার বা লম্বাটে ডিম্বাকার আকৃতির হতে পারে, ঠিক আছে? এটা কটা পর্দা নিয়ে তৈরি? দ্বি একক পর্দা বেষ্টিত। মানে আমি যদি বলি কোষ কি, কোষের একটা পর্দা আমরা দেখেছিলাম, আমরা এর আগের ভিডিওতে কোষ পর্দা সম্পর্কে পড়েছিলাম। তো কোষ পর্দাকেও আমরা বলেছিলাম যে ইউনিট মেমব্রেন বা একক পর্দা। কেন? কারণ সেখানে প্রোটিন, লিপিড, প্রোটিন এই ফরমেশনে ছিল একক পর্দা, ঠিক আছে? তো এখানেও যে দুটো পর্দা দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো পর্দায় কিন্তু প্রোটিন, লিপিড, প্রোটিন, অর্থাৎ এইটাও প্রোটিন, লিপিড, প্রোটিন, এটাও প্রোটিন, লিপিড, প্রোটিন, ওই পুরো সেল মেমব্রেনের স্ট্রাকচারে কিন্তু রয়েছে। তাই বলা হয় দ্বি একক পর্দা, ঠিক আছে? ডাবল ইউনিট মেমব্রেন দিয়ে এই মাইটোকন্ড্রিয়া তৈরি, যার মধ্যে কোষের প্রয়োজনীয় শক্তি তৈরি হচ্ছে। তো এবার আসি মাইটোকন্ড্রিয়ার গঠন কেমন প্রকৃতির হবে, অর্থাৎ এর স্ট্রাকচার কেমন। তো স্ট্রাকচার জানতে গেলে আমাদের এই চারটে জিনিস কিন্তু বলতে হবে। কি কি? এক হচ্ছে আবরণী বা মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনকে কি বলা হয়? এক্ষুনি বললাম মাইটোকন্ড্রিয়ার কিন্তু দুটো মেমব্রেন দেখতে পাওয়া যায়। একটা কি আউটার মেমব্রেন, আর একটা হচ্ছে ইনার মেমব্রেন, অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের, এটাকে আমরা কি বলছি? আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। বাইরে রয়েছে এই পর্দাটা। এই পর্দাটা কতটা পুরু বা এর থিকনেসটা কত? 60 to 75 অ্যাংস্ট্রম, এতটা থিকনেস হয়ে থাকে। তো এটা গেল আউটার মেমব্রেন। এর ভেতরে আরেকটা মেমব্রেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের, এটাকে আমরা কি বলছি? ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা, ঠিক আছে? এই ইনার মেমব্রেনের থিকনেসও সেম 60 to 75 অ্যাংস্ট্রম হয়ে থাকে। তো এই যে দুটো মেমব্রেন রয়েছে, এই দুটো মেমব্রেন যদি এইভাবে যায়, দুটো মেমব্রেনের মাঝে একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপটাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কতটা গ্যাপ থাকে ওই এরিয়াটাকে বলা হয় 60 to 100 অ্যাংস্ট্রম, মানে এতটা ফাঁকা জায়গা কিন্তু দেখতে পাওয়া যায় এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যে। অর্থাৎ এই যে আউটার মেমব্রেনটা এইভাবে রয়েছে, ইনার মেমব্রেনটা কিন্তু এইভাবে যাচ্ছে, আর দুটোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যে গ্যাপটাকে আমরা বলছি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের আবরণী। এরপর যদি প্রকোষ্ঠ বলি, প্রকোষ্ঠ বা চেম্বার, কতগুলো চেম্বার দেখতে পাওয়া যাবে? দুটো চেম্বার দেখতে পাওয়া যাবে। কি কি? একটা হচ্ছে আউটার চেম্বার, একটা হচ্ছে ইনার চেম্বার। তোমরা এক্ষুনি দেখলে এই যে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, এটা কার কার মধ্যে রয়েছে? আউটার আর ইনার মেমব্রেনের মধ্যে। তো এর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে বা চেম্বার, ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তো যেটাকে আমরা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলছি, বা এটাকে আউটার চেম্বারও বলা যেতে পারে, ঠিক আছে? আর যদি আমি দেখি এই যে ভেতরে অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন, ইনার মেমব্রেনটা কিন্তু পুরোটাই যে গোল করে রয়েছে, তো ইনার মেমব্রেনের ভেতরটাও কিন্তু ফাঁকা, এই ভেতরটা পুরো ফাঁকা। আমি মাইটোকন্ড্রিয়াকে এই ছবিটা কেমন দেখেছি? হাফ কেটে দিলে যে ছবিটা দেখতে পাওয়া যায় এরকম। তো এরকম একটা পোর্শন এর উপর যদি ঢাকা থাকে, তাহলে যেমন দেখতে হবে। তাহলে এর ভেতরটা কি হচ্ছে? অন্তঃস্থকের বা ইনার মেমব্রেনের ভেতর অংশটাও ফাঁকা হচ্ছে, সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় ইনার চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে আমরা দুটো প্রকোষ্ঠ দেখতে পেলাম, বহিঃপর্দা বা আউটার মেমব্রেনের ভেতরে একটা, আর ইনার মেমব্রেনের ভেতরে দুটো চেম্বার বা প্রকোষ্ঠ আমরা দেখতে পেলাম। এরপর আসছে ধাত্র বা ম্যাট্রিক্স।
ধাত্র বা ম্যাট্রিক্স কাকে বলে? এই যে ইনার চেম্বার রয়েছে, ইনার চেম্বারের ভেতরে যে ফাঁকা জায়গা, ওখানে কি থাকে? লাইক সাইটোপ্লাজমের মতো কিছু তরল দেখতে পাওয়া যায়, ঠিক আছে, অর্ধ তরল জেলির মতন একটা পদার্থ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কি বলছি? ধাত্র বা ম্যাট্রিক্স বলছি। এই ম্যাট্রিক্স এর মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, এখানে আমি লিখে দিয়েছি ম্যাট্রিক্স এর মধ্যে কি কি থাকে। ডিএনএ দেখতে পাওয়া যায়, আরএনএ দেখতে পাওয়া যায়, রাইবোজোম দেখতে পাওয়া যায়। রাইবোজোম কিন্তু একটা কোষ অঙ্গাণু, তাই তো? এটা এমন একটা কোষ অঙ্গাণু যেটা সব জায়গায় পাওয়া যায়, মানে সেলের সাইটোপ্লাজমও দেখতে পাওয়া যাচ্ছে, নিউক্লিয়াসের গায়েও দেখতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার ভেতরেও দেখতে পাওয়া যায়। তবে এটা মাথায় রাখবে যে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম আমরা বলেছিলাম 80S টাইপের হয়ে থাকে, কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে রাইবোজোম গুলো আমরা পাবো সেগুলো কিন্তু 55S থেকে 70S এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমে যে রাইবোজোম থাকে তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে। তাহলে এরকম রাইবোজোম দেখতে পাওয়া যায়। আর কি থাকে? কিছু খনিজ মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা, বিভিন্ন রকমের মিনারেলস দেখতে পাওয়া যায় এই ধাত্রের মধ্যে। তাহলে আমাদের ধাত্র বা ম্যাট্রিক্স হয়ে গেল। এরপর কি আসছি? গ্র্যানিউলস বা দানা। কি কি দানা দেখতে পাওয়া যায়? তো একদম আউটার মেমব্রেনটাকে যদি দেখি, আউটার মেমব্রেনের গায়ে কিন্তু অসংখ্য ছোট ছোট দানা দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় বহিস্থ দানা, বা এগুলোর আরেকটা নাম আছে সাব ইউনিট অফ পার্সন, অর্থাৎ পার্সনের অধ একক বলা হয়ে থাকে। তাহলে এগুলো কোথায় থাকছে? এগুলো আউটার মেমব্রেনের গায়ে থাকছে, যেগুলোকে আমরা বলছি পার্সনের অধ একক বা ইউনিট, সাব ইউনিট অফ পার্সন। আর আরেকটা থাকে অন্তঃস্থ দানা। অন্তঃস্থ দানা আমরা কাকে বলছি? এখানে খুব ভালো করে দেখো, এই যে ইনার মেমব্রেনটা রয়েছে, ইনার মেমব্রেন ভেতরে ভাঁজ হয়ে অনেকগুলো আঙুলের মতন প্রবর্ধক তৈরি করেছে, ঠিক আছে। এই অ্যাপেন্ডেজেস বা প্রবর্ধক গুলোকে আমরা বলি ক্রিস্টি। কি বলছি এগুলোকে? ক্রিস্টি বলবো। এই প্রবর্ধক গুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে বেশ কিছু দানাদার পদার্থ দেখতে পাওয়া যায়, যে পদার্থগুলোকে কি বলা হচ্ছে? অন্তঃস্থ দানা বা F0, F1 কণা। এর অনেকগুলো নাম আছে, অক্সিজোমও বলা হয়ে থাকে। এখানে দেখো প্রত্যেকটা দানা আমি দেখিয়েছি, প্রত্যেকটা ক্রিস্টিতে কিন্তু এই দানাগুলো রয়েছে, যেগুলোকে কি বলা হয়? F0, F1 অথবা অক্সিজোম। তো এই দানাগুলো যদি আমি একটু জুম করে দেখি কেমন দেখাবে, এরকম দেখতে লাগবে। এই দানার মধ্যে কি আছে? নিচের বেস বা ভূমি বলা হচ্ছে, যেটা F0 পার্টিকেল। এখান থেকে একটা বৃন্ত তৈরি হয়েছে, বৃন্ত থেকে তারপরে তৈরি হচ্ছে মস্তক অংশ বা হেড পোর্শন। তাহলে এই ভূমি, বৃন্ত, মস্তক, এই তিনটে অংশ নিয়ে কিন্তু F0, F1 কণাটা তৈরি হয়েছে। এই বস্তুটার আরেকটা নাম আছে ফার্নান্ডেজ মোরান অধ এককও বলা হয়ে থাকে। এগুলো এই সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন, ডিসকভার করেছেন, যার জন্য এদের নাম অনুসারে কিন্তু এই নামগুলো হয়েছে। যেমন বহিস্থ দানা বিজ্ঞানী পার্সন আবিষ্কার করেছে, তাই সাব ইউনিট অফ পার্সন বলা হয়ে থাকে। আর এখানে ফার্নান্ডেজ মোরান অধ একক বলা হচ্ছে, কারণ এই বিজ্ঞানীর নাম অনুসারে এই নামটা হয়েছে। তাহলে এর নাম কি? F0, F1 বলতে পারি আমরা, অন্তঃস্থ দানাও বলতে পারি, অক্সিজম বলতে পারি, বা ফার্নান্ডেজ মোরান অধ একক বলতে পারি। তো এটা ছিল আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমাদের বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।